সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের শুক্রবারের বৈঠকে চোখ এখন গোটা বাংলাদেশের। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, সুনির্দিষ্ট এজেন্ডা না থাকলেও এই বৈঠকে হতে পারে দেশের রাজনৈতিক ইতিহাসের মাইলফলক। তারা বলছেন, বিএনপি নয় বরং সরকারের আগ্রহেই অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। ফজলে রাব্বি সৌরভের রিপোর্ট। লন্ডন সফরে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এ বৈঠক নিয়ে তুমুল চাঞ্চল্য দেশের রাজনীতিতে। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সবার দৃষ্টি এখন লন্ডনের দিকে। বিএনপি নেতারা বলছেন, এ বৈঠকের মধ্য দিয়ে রচিত হতে পারে দেশের রাজনীতির আগামীর পথনকশা। তারা মনে করছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা করার উপায় খুঁজে বের করাই হতে পারে বৈঠকের মূল আলোচ্যসূচি। আমরা আমাদের অতীতের যে বিষয়গুলো এই সরকারের সামনে উত্থাপন করেছি, এগুলোই আমরা বলেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে যাতে করে উত্থাপন করেন। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এটা মাইল ফলক হয়ে থাকবে এই বৈঠক, এবং এই বৈঠকের মধ্য দিয়ে অনেকটা বলা যায় জাতির গণতান্ত্রিক ভাগ্য নির্ধারণ হওয়ার মতো একটা টার্নিং ডিসিশন আসতে পারে। এপ্রিল নাকি ডিসেম্বর নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার ও বিএনপি এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে। এমন সময় এই বৈঠকে আসতে পারে সমঝোতার নতুন দিগন্ত, এমনটাই মনে করছেন বিএনপি নেতারা। আমাদের দাবি এখনো ডিসেম্বরে, কেন ডিসেম্বরে তো এটা আমাদের কোনো ব্যক্তিগত দাবি না, ডিসেম্বরে করা সম্ভব। আমরা চেয়েছি যে শান্তিপূর্ণভাবে এই দেশের একটা রাজনৈতিক সমাধান হোক, এই সরকারকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান বিদ্যমান রাজনৈতিক সিচুয়েশন, নির্বাচনী সময়সীমা এবং সরকারের নিরপেক্ষতার বিষয় ইত্যাদি আলোচনা হবে। আমরা বিশ্বাস করি আলাপ আলোচনার মধ্যে দিয়ে অনেক কিছুই হতে পারে। সেটা প্রধান উপদেষ্টাও এগিয়ে আসতে পারেন, আমরাও এগিয়ে আসতে পারি। এটাই তো রাজনৈতিক চর্চা। বিএনপি নেতারা বলছেন, শুক্রবারের বৈঠকের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। 17 বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন বাংলাদেশে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার লন্ডনে চ্যাথাম হাউসে সংলাপে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, আগামী জুলাই মাসে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। বুধবার লন্ডন সময় 11টায় অধ্যাপক ইউনূস চ্যাথাম হাউসের মূল বক্তা হিসেবে অংশ নেন এক নীতি সংলাপে। চ্যাথাম হাউসের মূল হল কক্ষে ওই অনুষ্ঠানে ব্রিটিশ উপস্থিত ছিলেন। সংলাপের এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। সে সময় প্রধান উপদেষ্টা জানান, 17 বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন বাংলাদেশে হবে। I keep saying that we will have the most beautiful election we ever had in our history, and the time is right. People are ready. When you have an election after many years, after এত ছাত্র জনতা প্রাণ দিয়েছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। So safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. That's all. এর আগে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। এ বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
এরপর সকাল 10:15 অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ডক্টর চিয়েটিস বাজপাই। Most beautiful election we ever had. মারুফা রহমান, All the parties নিউজ agree. 24, And ঢাকা। then we celebrate all the parties. আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতিতে সংকট বাড়ছেই, নড়বড়ে অর্থনীতি পঙ্গু হচ্ছে আরও। শিল্পোদ্যোক্তারা বলছেন, নির্বাচিত সরকার না থাকা এবং রাজনৈতিক অনিশ্চয়তায় থমকে আছে বিনিয়োগ। এমন বাস্তবতায় অর্থনীতিতে বড় ধরনের ধস নামার শঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা। তারা মনে করেন, বিনিয়োগে আস্থা ফেরাতে দ্রুত নির্বাচন দেওয়ার বিকল্প নেই। জানাচ্ছেন রিয়াজ সুমন। নানামুখী অর্থনৈতিক সংকটের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক অনিশ্চয়তা, এতে স্থবির হয়ে পড়েছে দেশি বিদেশি বিনিয়োগ, বেড়েছে বেকারত্ব, প্রবৃদ্ধি হ্রাস, বৈদেশিক বাণিজ্যে টানাপোড়েন আর পুঁজিবাজারের অস্থিরতা, সব মিলে চাপে দেশের অর্থনীতি। সংকট আরও গভীর করে তুলছে নির্বাচন আর সংস্কার ইস্যু। এ নিয়ে সরকার আর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধও স্পষ্ট। বাড়ছে রাজনৈতিক অস্থিরতা, যার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শিল্প খাত ও ব্যবসায়ীরা। একটা দেশে যদি একই সাথে রাজনৈতিক অনিশ্চয়তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, তার সাথে যদি সামাজিক বিশৃঙ্খলা থাকে, তাহলে সে দেশে যদি কেউ চায়ও বিনিয়োগ করতে পারবে না। বিকজ আপনাকে যে পূর্ব শর্তগুলো আছে বিনিয়োগের, এগুলি তো আপনি পূরণ করতে পারছেন না। দেশের জিডিপির প্রবৃদ্ধি গত 25 বছরের মধ্যে সবচেয়ে কম, মূল্যস্ফীতি 10% আশপাশে। সব মিলে অর্থনীতির উপর কালো মেঘের থাবা। উত্তরণের উপায় কি ভাবছেন ব্যবসায়ী নেতারা? একটা নির্বাচিত সরকার ছাড়া আমার জানা মতে এরকম দোদুল্যমান একটা ক্ষণিকের সরকারের পিরিয়ডে কখনই কোনো শিল্পপতি বিনিয়োগ করেছে বা করবে বলে আমার মনে হয় না। আমরাও ঠিক তাই, আমরাও সেখানে স্বস্তি পাচ্ছি না, আমরা করব না। রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, তাহলে যেটা প্রয়োজন সেটা হলো একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন তাড়াতাড়ি, যার মাধ্যমে জনগণ তাদের নিজস্ব সরকার প্রতিষ্ঠা করতে পারবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 2024 সাল থেকে দেশে বেকারের সংখ্যা বেড়েছে 1.5 লাখ। বিনিয়োগ খরায় এই সংখ্যা বাড়ছেই। উচিত হচ্ছে এই সংস্কারের উদ্যোগগুলোকে খুব দীর্ঘায়িত না করে নির্বাচন জনিত সীমিত সংখ্যক সংস্কারের কাজগুলো করে দ্রুত নির্বাচনে যাওয়া। বিশ্লেষকরা বলছেন, রাজনীতি ও অর্থনীতি একে অপরের পরিপূরক। তাই রাজনৈতিক পরিস্থিতি যতটা অস্থিতিশীল হবে, ততই কমবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। দেশে বিনিয়োগ টানতে রাজনৈতিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, স্বচ্ছ ও দীর্ঘমেয়াদী নীতি এবং একটি কার্যকরী ব্যবসায়িক সম্পর্ক অপরিহার্য। অন্যথায় বর্তমান স্থবিরতা আরও দীর্ঘ হতে পারে, সংকটে ফেলতে পারে দেশের শিল্প অর্থনীতির ভবিষ্যৎ। তাই গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ চায় অর্থনীতিবিদ ও শিল্প উদ্যোক্তারা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। দেশে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট। এতে শঙ্কা তৈরি হচ্ছে সংক্রমণ সংখ্যা ব্যাপক হারে বাড়ার। তাই ঢাকায় ফিরতি যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণের হার কিছুটা উপরের দিকে হলেও তাতে ভয় পাওয়ার কিছু দেখছেন না তারা। সংক্রমণ বিস্তার প্রতিরোধে দেশের সকল স্থল, নৌ ও বিমানবন্দরে সতর্কতা সহ 11টি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1 বা FLIRT, যা আগের চেয়ে কিছুটা আলাদা। আগের ভ্যারিয়েন্ট ডেল্টা ও ওমিক্রনের উপসর্গ ছিল তীব্র জ্বর ও শ্বাসকষ্ট, কিন্তু নতুন ভ্যারিয়েন্টে উপসর্গ হালকা হলেও অনেক দ্রুত ছড়ায়, যেমন সর্দি, কাশি, হালকা জ্বর বা গলা ব্যথা। অনেক সময় মনে হয় এটি বুঝি সাধারণ ঠান্ডা, ফলে অবহেলা করে বাইরে চলাফেরা বাড়াচ্ছে ভাইরাস ছড়ানোর ঝুঁকি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 158 জন, আর জুন মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 54 জন। সংক্রমণ রোধে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে সংক্রমণের বিস্তার প্রতিরোধে 11 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে হেলথের পরিচালক জানান, সংক্রমণ বাড়লেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইটা কিন্তু ভ্যারিয়েন্ট ছিল, এখন সাব ভ্যারিয়েন্ট হয়েছে। কেমন আগেও ছিল ওমিক্রন, কিন্তু আগেও ছিল, এগুলোকে আরো সাব ক্লাসিফিকেশন করা হয়েছে। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে আমরা প্রস্তুতি শুরু করেছি, যেহেতু কোভিড-19 এর প্যান্ডেমিসিটি কমে গেছে, সবাই আমরা রিল্যাক্স হয়েছি। এখন আবার এটা শুরু হয়েছে, ঈদের মধ্যে আমরা তিনটা মিটিং করেছি। করোনার নতুন ধরনের ভাইরাসের সংক্রমণ নিয়ে জনমনেও তৈরি হচ্ছে আতঙ্ক। ঈদের ছুটিতে থাকা ফাঁকা ঢাকায় করোনা এই সংক্রমণ বাড়াচ্ছে উদ্বেগ। এখন মাস্ক পরা আমাদের জরুরি, মাস্ক পরলে তো আমাদেরই ভালো হয়। এখনো ওই রকম নিউজ পাচ্ছি না যে এটা ভয়াবহতা কত দূর কি হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনা নিয়ে এখনই আতঙ্ক নয়, মানতে হবে বিধিনিষেধ। উপসর্গ দেখা দিলে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে করোনা পরীক্ষা করানোর কথাও বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। শাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা। ঢাকাসহ 49 জেলার উপর দিয়ে বইছে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিকশা চালক ও পথচারীরা। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বেশি করে পানি পান করা এবং ছাতা নিয়ে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গত কয়েকদিন ধরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপপ্রবাহ ও গরমের তীব্রতা। গরমের কারণে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তারা জানান, কাজের সন্ধানে বের হতে পারছেন না, আর কাজে গেলেও অল্পতেই হাঁপিয়ে উঠছে এসব শ্রমজীবী মানুষ। রোদ গরমের মধ্যে কষ্টকর, আপনার গরম বেশি এখন একটু। বাইরে বের হতে গেলে অনেক কষ্ট হচ্ছে, প্রচুর ঘাম হচ্ছে। যারা আমরা দিন খাটি দিন খাই, আমরা খুব কষ্টের ভিতরে আছি, মানে বাড়াতে পারছি না, কাজকাম করতে পারছি না। সাধারণ মানুষ বলছে, গরমের তীব্রতার সাথে বেড়েছে লোডশেডিংও। দিনে রাতে পাল্লা দিয়ে আসা যাওয়া করছে বিদ্যুৎ, এতে ভোগান্তি আরো বেড়েছে। সবচেয়ে বেশি সমস্যা পড়ছে যে বিদ্যুৎ আসতে যাচ্ছে, এই কারণে আরো বেশি সমস্যা পড়ছে। না কাটা খায় নুনার ছিটার মতো মনে হচ্ছে। দিনে যেতে কারেন্ট আসছে 5 মিনিট থাকছে, তো 10 মিনিট থাকছে না। তার ভিতরে যারা কর্মচারীবৃন্দ রয়েছে, রাস্তার পাশে দোকান, তাদেরও আরো অনেক সমস্যা হচ্ছে। তাপপ্রবাহ থেকে সুরক্ষায় ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি বেশি করে পানি পান করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যখন তারা কাজকর্ম করবে, করার পরে ঘন ঘন তাদের কিন্তু ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হলে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি খাবে, আর মাঝে মধ্যে একটু রেস্ট দিতে হবে, ছায়াতে বসতে হবে। আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদের সরকারি ছুটি শেষ না হলেও জীবিকার তাগিদে দায়িত্বের প্রয়োজনে আবারও রাজধানীমুখী হাজারো মানুষ। আবার কেউ কেউ ঢাকা ছেড়ে ছুটছেন পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে। তবে ঈদ পরবর্তী এই যাত্রাপথে ট্রেনের টিকিট নিয়ে আছে নানা অভিযোগ। যদিও রেল কর্তৃপক্ষ বলছে, অধিকাংশ টিকিট অনলাইনে বিক্রি হয়ে যাওয়ায় চাইলেও সব যাত্রীকে টিকিট সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জানাচ্ছেন আবির হোসেন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পর ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষজন। প্রিয়জনের সাথে অসাধারণ সময় কাটিয়ে একরাশ প্রশান্তি ও পরিতৃপ্তি নিয়ে ফিরছেন কর্মস্থলে। সেই মুহূর্তগুলো যেন এখনো রয়ে গেছে স্মৃতিতে। যেমন বাড়িতে বাবা মার সাথে ঈদ করলাম, ভালো কাটছে, অনেক সুন্দর কাটছে। তাদের সাথে ভালোভাবে যাই ঈদ করতে পারছি, আবার ভালোভাবে মানে ঢাকা আসলাম। ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। যাওয়ার সময় একটু ভোগান্তি হয়েছে, আসার সময় মোটামুটি ভালোভাবে আসছি, যদিও ট্রেন 1 ঘন্টা লেটে ছিল আর কি। সর্বোপরি আমাদের বাসা দিনাজপুর, লিচুর যে আমেজটা, তারপরে হচ্ছে যে ফ্যামিলির সঙ্গে কাঁঠাল, এইসব আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত, যেটা আসলে বলার মতো না। বিমানবন্দর, রেল স্টেশনে দেখা মিলল এমন অনেক যাত্রীর যারা ঈদের ছুটিতে পরিবারের কাছে যেতে না পারলেও এখন ছুটছেন প্রিয়জনের কাছে। ঈদটা আমার ঢাকায় কেটেছে, আমি ঢাকা সাভারে থাকি, তো আমি গ্রামের বাসায় যাচ্ছি বেড়াইতে।
ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের মধ্যে অভিযোগের যেন শেষ নেই। সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। আমি নিজে 7টা থেকে এনে খারাপ, তারপরে কোনো একটা স্টার্টিং টিকিট পাই নাই, তখন কি আমরা বাধ্য হইয়া 60 টাকা বাড়তি দিয়া ভৈরবের টিকিট কাটতেছি। আগে আমরা স্টার্টিং টিকিট নিতাম, যেটা সিটের ভাড়া তো সিটের ভাড়া নেয়, কিন্তু তারপরে এখন এরা কি সিস্টেম করছে, ওই জায়গায় তারা স্টার্টিং টিকিট দিয়েছে, কে লেগা কারণ ওই জায়গায় 40টা 50টা বেশি নিতেছে। স্টেশন ম্যানেজার জানালেন, অনলাইনে শতভাগ টিকিট হয়ে যাওয়া এই অবস্থা, আর নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়া 2 ঘন্টা আগে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়। 19 তারিখ পর্যন্ত শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হয়েছে। এখানে মানে আমাদের কাউন্টার থেকে এবার কোনো ঈদের টিকিট বিক্রি হচ্ছে না। স্ট্যান্ডিং টিকিট মূল টিকিটের 25% কাউন্টার থেকে বের হবে, সেটা যাত্রার 2 ঘন্টা আগে। এর আগে কোনো টিকিট কাউন্টার থেকে বের হবে না। টিটি সাহেবরা গাড়িতে টিকিট আরোহণের জন্য গাড়ির ভিতরে চেক করার জন্য টিকিট একটা দেয়, সেটা সেই ক্ষেত্রে মূল ভাড়ার চেয়ে 50 টাকা বাড়তি ভাড়া নেওয়া হয়, সেটা রেল কর্তৃক অনুমোদিত। টিটি সাহেবদের আমাদের কাউন্টার থেকে কোনো ভাড়া বেশি নেওয়ার কোনো অপশন নাই এবং নেয়ও না। ঈদযাত্রায় আনন্দ থাকলেও ফিরতি পথে আসন স্বল্পতার কারণে কেউ কেউ পড়ছেন বিড়ম্বনায়। যাত্রীচাপ সামাল দিতে প্রযুক্তির পাশাপাশি সময় উপযোগী পরিকল্পনা ও বাস্তবভিত্তিক সমাধান চায় সাধারণ মানুষ। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন 4000-এরও বেশি হাজি। মোট 11টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। বুধবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত 3টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা 4408 জন। এর মধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন 419 জন। এছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় 3989 জন হাজি দেশে ফিরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ ও ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বুধবার দুপুরে শাহজাদপুর থানায় কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা। আগামী 5 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এক দর্শনার্থীকে মারধরের জেরে 10 জুন কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভের আগুন ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস, নিউ ইয়র্ক এবং শিকাগোতেও। তবে বিক্ষোভ দমাতে নিজের কঠোর নীতিতে অনড় প্রেসিডেন্ট ট্রাম্প। অশান্ত লস অ্যাঞ্জেলেসে জারি করা হয়েছে আংশিক কারফিউ, মোতায়েন করা হয়েছে 700 মেরিন সেনা। কারফিউ অমান্য করে বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হওয়ায় চলছে গণগ্রেফতার। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস পুড়ছে বিক্ষোভের আগুনে। প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে কেন্দ্র করেই অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলেস। পুলিশের অভিবাসী বিরোধী অভিযানের জেরে টানা কয়েকদিন ধরে শহরটিতে চলছে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে নামানো হয়েছে হাজার হাজার ন্যাশনাল গার্ড। বিক্ষোভের মধ্যে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে লস অ্যাঞ্জেলেসে জারি করা হয়েছে আংশিক কারফিউ। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে নামানো হয়েছে কয়েকশো মেরিন সেনা। এর জেরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরে উত্তেজনা আরও বেড়েছে। লস অ্যাঞ্জেলেসে কারফিউ অমান্য করেই রাস্তায় নামছে মানুষ, চলছে গণগ্রেফতার। এমনকি ট্রাম্প প্রশাসনের এসব কঠোর পদক্ষেপে বিক্ষোভ আরও দীর্ঘ ও বিস্তৃতও হচ্ছে। উত্তেজনার পারদ ছড়িয়েছে দেশটির শিকাগো, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো সহ বিভিন্ন শহরে। এসব স্থানে বহু বিক্ষোভকারীকে আটকও করা হয়েছে। এদিকে সরকারের এসব কর্মকাণ্ডকে স্বৈরাচারী আখ্যা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম। ন্যাশনাল গার্ড মোতায়েন করা নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এরই মধ্যে মামলাও করেছেন তিনি। আসমাতুলি, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ।